প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের প্রত্যেক দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি খবর প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের এই নিয়মিত আয়োজনে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক জনাব এ আরাফাত। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, জনাব এ আরাফাত, এবং খুব সঙ্গত কারণেই কালের কণ্ঠে একটি শিরোনাম হয়েছে ঈদ আনন্দে মেতেছিল দেশ। এবং এত অপপ্রচার, এত প্রচারণা, এত কিছুর পরেও বাংলাদেশের মানুষ, ঢাকা শহরে যারা বসবাস করতেন তারা কিন্তু নির্বিঘ্নেই বাড়িতে গিয়েছেন এবং বোধ করি তারা, আমরা আশা করি তারা নির্বিঘ্নেই আবার স্বচ্ছন্দে ফিরে আসবেন তার নিজের কর্মস্থলে। আমরা যে বিষয়টা নিয়ে আজকে প্রথমেই আলোচনা করতে চাই, যেটা আপনি এতক্ষণ শুনলেন, যে নো ফ্রেশ ডিল অন ট্রানজিট। এই বিষয়ের আগে একটু যে বিষয়টা আপনি অবতারণা করে একটু বলে নিতে চাই, সেটি হচ্ছে যে কয়েকটি বিষয় একত্রিত হয়ে গেছে গত কিছুদিন ধরে। যেমন ধরুন, রাস্তাঘাটের যে বিষয়টা নিয়ে আমাদের এক ধরনের সাধারণ কমপ্লেনের একটা জায়গা, এখানে কিছু বাস্তবতার দিক আছে, এটা আমি একটু পরিষ্কার করতে চাই। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দেশ এবং বাংলাদেশের ট্রপিক্যাল যে জোনে বাংলাদেশ অবস্থান, জিওগ্রাফিক অবস্থান, সেখানে ক্লাইমেটিক কন্ডিশন যেটা আমাদের, সেটা কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আসলে ওই অর্থে সহায়ক না। আমাদের এটা বিল্ড করতে খরচ বেশি হয় এবং এটা সাস্টেনও করে কম সময়। এছাড়াও আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পর্যায়ে যুগ যুগ ধরে যে দুর্নীতি এক্স্যাক্টলি সেই বিষয়গুলি সবকিছু নিয়ে এটা হচ্ছে আমাদের দেশের মানে বাস্তবতা, কঠোর বাস্তবতা। এখন গত কিছুদিন ধরে বৃষ্টির ফলে যে সিচুয়েশনটা হয়েছে, রাস্তাঘাটগুলি অনেক নষ্ট হয়ে গেছে। এটা প্রতি বছরই এই বৃষ্টিতে হয়, কিন্তু তবে কিছু রাস্তা মহাসড়কের কিছু খুব বেশি খারাপ হয়ে গেছে, এটাও সত্যি কথা। কিন্তু দেখুন, সমস্যা যেটা হয়েছে কি, এইটা কোয়েনসাইড করেছে একই সাথে এই রোজার মধ্যে এবং ঈদের আগে। আমরা সবাই জানি, কিন্তু রোজার মধ্যে ঈদ যখন আসে তখন বিশাল একটা ডিমান্ড তৈরি হয় ঢাকা থেকে বিভিন্ন জায়গায় নারী টানে আমাদের সাধারণ মানুষেরা যে ফিরে যেতে চান। তখন কিন্তু আমাদের সেই অপ্রতুল যে যোগাযোগ ব্যবস্থা, যে জায়গাটি, যে কারণে তো আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ, আমরা তো আমাদেরকে আমেরিকা এবং ইউরোপের সাথে তুলনা করলে হবে না। আমরা তো দরিদ্র একটি দেশ। কেন দরিদ্র? কারণ আমাদের সবকিছুতে অপ্রতুলতা আছে, এবং আছে বলে এই চ্যালেঞ্জগুলি মাথায় নিয়ে যতটুকু সুষ্ঠুভাবে সেই কাজগুলি করা যায় সেই চেষ্টা হয়তো গভর্নমেন্ট করছে। কিন্তু রাতারাতি সবকিছু এমন স্মুথ করে ফেলার সুযোগ নেই। আপনি পৃথিবীর কটা উন্নত দেশে এই ঈদের আগে যে সিচুয়েশনটা দেখলেন, যে বিভিন্ন যে ট্রেন স্টেশনগুলোতে এত মানুষ গিজ করছে, এটা কিন্তু ইম্পসিবল, আপনি কোথাও দেখবেন না। কাজে ডিমান্ডটা কিন্তু কি, চাহিদাটা কি পরিমাণ সেটা বোঝা যায়। আমাদের কি সেই পরিমাণ রিসোর্স আসলে আছে বাংলাদেশে? গত 40 বছরে কি আমরা বিল্ড করেছি সেই জিনিসগুলোকে স্মুথ ভাবে সবাইকে পৌঁছে দেওয়ার জন্য? সেই সুযোগ কিন্তু না। এটা কিন্তু বাস্তবতা। কাজে বাস্তবতা নিরিখে আপনাকে দেখতে হবে। বৃষ্টি যখন পড়ছে, এখনো শেষ হয়ে যায়নি, তখনই কিন্তু আপনি ইনফ্রাস্ট্রাকচার আবার এটাকে বিল্ড করার জন্য কিছু করার সুযোগ থাকে না। কারণ এর মধ্যে সবকিছু আবার নষ্ট হয়ে যায়। আপনাকে অপেক্ষা করতে হয়, কারণ আপনি জনগণের টাকা কিন্তু নষ্ট হবে। কাজেই আমাদের যে বাস্তবতা, এর মধ্যে দাঁড়িয়ে কিছু সমস্যা আমাদের আছে, সেই সমস্যাগুলো আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এটা নিয়ে আমরা অধৈর্য হয়ে যে একটা সিচুয়েশন ক্রিয়েট করছি, কোনো সলিউশন দিচ্ছি না কিন্তু কেউ। হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখছি তারা কোনো সমাধানের কথা বলছেন না, শুধু বলছেন এই সমস্যা হয়েছে, বাস্তবতার বাইরে থেকে চিন্তা করে কথাগুলি বলছেন। হ্যাঁ, এবং কি কারণে হচ্ছে এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করছেন না, সমাধান না দিয়ে শুধু এক ধরনের কমপ্লেইন করে। তা এইটা কিন্তু আসলে শুভ না। কারণ আমি মনে করি নাগরিকদের পক্ষ থেকে, এবং যারা নাগরিকদের ইনফ্লুয়েন্স করে, যে মানুষগুলি ওপিনিয়ন বিল্ডার বা যারা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত, তাদের কিন্তু উচিত হবে সত্যিকারের বাস্তবতার চিত্রটা মানুষের কাছে তুলে ধরা, যাতে মানুষ সঠিক জাজমেন্ট অ্যাপ্লাই করতে পারে। নাহলে কিন্তু মানুষ একটু ইনফ্লুয়েন্সড হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়। হ্যাঁ, একটা জিনিস কিন্তু, যে এই বর্তমান সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষার পরিমাণটা বেশি, এবং মানুষ এই সরকারের কাছেই দাবি দেওয়াটা করবে। সবই ঠিক আছে, কিন্তু দাবি দেওয়ার যে বিষয়গুলি মানুষ তো করবে, সেই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু এই সরকারকে ক্ষমতা, এবং এই সরকারকে সচেতন করার কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে আমি পুরোপুরি আপনার সাথে একমত। কিন্তু আমি শুধু বলছি যে বাস্তবতায় দাঁড়িয়ে যে সীমাবদ্ধতাগুলি আছে আমাদের,
আমাদের সম্পদের সীমাবদ্ধতা, আমাদের ছোট্ট একটি দেশে যে প্রচুর মানুষ, যেটি পৃথিবীর সবচেয়ে বেশি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, সবচেয়ে বেশি পপুলেটেড কান্ট্রি কিন্তু আমরা, এইখানে এসে চাহিদা যোগানের যে সমন্বয়ের যে জায়গাটা, সেটা যে অত সহজ কথা নয়। এবং যখন আপনার কোইনসাইড করবে, আপনি দেখেন এই যে নৌ পরিবহন সেক্টরে কি হলো, যখনই রেনি সিজনে কিন্তু এই সমস্যা দাঁড়ায় যায়, এবং দাঁড়ালে তখন হয় কি, তাদের চ্যানেল খুঁজতে হয়। ড্রেজার আমাদের অর্থে নাই, তারপরও কিছু ড্রেজার কেনা হয়েছে, তারপরও দেখা যায় যে এই জাহাজগুলি যে আটকে যায়। এখন সমস্যা যেটা হচ্ছে, এটা সবসময় আটকে যায়, কিন্তু কখনো রেনি সিজনটা ঈদের সময় একসাথে পড়ে যায় না। এখন যেটা হচ্ছে, ওই আটকে যাচ্ছে, আবার চাহিদাটাও বেড়েছে, মানুষের ঘরে ফেরার যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, সবগুলো নিয়ে সমস্যাটা মনে হচ্ছে বড় আকার ধারণ করেছে। কিন্তু এটা একটি সাময়িক ব্যাপার এবং স্বল্প মেয়াদী, স্বল্পকালীন। এই বিষয়টিকে ওইভাবে অবশ্যই সরকারের কিন্তু এটা নিশ্চয়ই মাথায় থাকবে যে এদেশে কিন্তু বড় রকমের বৃষ্টিপাত হবেই, এটা বৃষ্টিপাতের দেশ, এবং যখন এরকম ঘটবে এইটা মাথায় রেখে কিন্তু রাস্তাঘাটগুলো নির্মাণ করতে হবে। আমি আপনার সাথে 100% একমত, এবং এটা আপনি আমার সঙ্গে স্বীকার করবেন নিশ্চয়ই যে রাস্তা নির্মাণে আমাদের দীর্ঘদিন যাবত, আপনি বললেন না যে দীর্ঘকাল যাবত এখানে দুর্নীতির চাষাবাদ হয়েছে, এবং রাস্তা নির্মাণে কিন্তু ব্যাপক রকমের ত্রুটি আছে। তা তো বটেই না, এই যে মহাসড়ক যেগুলো হাজার হাজার মাইল, কিলোমিটার, লক্ষ্য করে দেখবেন, আমি আজকে আসছিলাম, আমি দেখবেন বঙ্গবন্ধু সেতুর থেকে এলাঙ্গা পর্যন্ত, টাঙ্গাইলের এলাঙ্গা পর্যন্ত যে রাস্তাটা বঙ্গবন্ধু সেতুর নির্মাণের সময় করা হয়েছে, এখনো কিন্তু সেই অবিকল সেরকমই রয়েছে। অথচ এলাঙ্গার থেকে আপনার টাঙ্গাইল পর্যন্ত রাস্তাটার অবস্থা ভালো না। এই যে নির্মাণ ত্রুটিটা, এখানে দুটো বিষয় আছে। এটা শুধুমাত্র একটি তো আছে ধরেন দুর্নীতি জনিত কারণে ত্রুটির বিষয়, আরেকটি হচ্ছে যে আপনি যত খরচ করবেন তত ভালো রাস্তা বানাবেন। আমাদের সেই খরচ করার সেই ক্ষমতাটা আছে কিনা? আমরা তৃতীয় বিশ্বের দেশ তো এই কারণেই। আপনি উন্নত দেশগুলোতে চমৎকার রাস্তা বানানো হয় এবং বছরের পর বছর টিকে থাকে, কিন্তু সেই খরচ করার ক্ষমতাটা আমাদের দেশের সরকারগুলো আছে কিনা, এটি একটি বাস্তবতা। আপনি যেটা বলছেন সেটার সাথে দর্শক একমত হবেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে রাস্তা শুধু নির্মাণ করলেই হবে না, মেইনটেইন করতে হবে। আরেকটা হচ্ছে যে আপনার যদি পানি জমে যায় রাস্তায়, রাস্তা নষ্ট হবেই। পানি যাতে জমতে না পারে সেই কৌশলটা কিন্তু আমরা করতে হবে। কাজে আপনি যে দেখবেন ঢাকা মানিকগঞ্জ যে রাস্তাটি একেবারে একা বাঁকা, মানে যখন রাস্তাগুলো তৈরি করা হয়েছিল প্ল্যান ছিল না, তখনই প্ল্যান ছিল না। কাজে না, এখন আপনি যে কটা সমস্যার কথা উঠালেন এই আমাদের কথার মধ্যে, দেখুন সবগুলি কিন্তু দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনার মধ্যে যে সমস্যাগুলি ছিল তার ফলশ্রুতি আজকে এগুলো কিন্তু আপনি 1, 2, 3, 4, 5 বছরের এই সমস্যাগুলি সমাধান করার কোনো সুযোগ নেই। আমরা গত 40 বছর ধরে যে ব্যর্থতা আমাদের, সেই ব্যর্থতার ফলশ্রুতিতে যে সমস্যা তৈরি হচ্ছে, সেটি আপনি কিভাবে ফিক্স করে ফেলবেন 1, 2, 3 বছর? এটা তো সম্ভব নয়। এবং আপনি আমাকে বলেন যে দিনের পর দিন বৃষ্টিপাতের ফলশ্রুতিতে কিছু রাস্তা নষ্ট হয়ে গেল, মেইনটেনেন্স তো করবেই যোগাযোগ মন্ত্রণালয়, আমি বুঝি, কিন্তু কিভাবে করবে? বৃষ্টি বন্ধ করে মেইনটেনেন্স কিভাবে করবে? বৃষ্টির মধ্যে মেইনটেনেন্স করার সুযোগ নাই। এবং সেটা করতে গেলে আমি শুনেছি আরেকজন মন্ত্রীর কাছ থেকে, আমি নাম বলছি না, উনি ওনার এলাকায় জনগণের কাছে যে বলেছেন যে গর্ত হয়ে গেছে রাস্তার মধ্যে, উনি যে বলেছেন আপনাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আপনারা আমাকে সিদ্ধান্ত দেন, আমি কিন্তু কালকে থেকে কাজ শুরু করতে পারি। কিন্তু এই যে আমি সুরকি, ইট, বালি এবং সবকিছু যে ম্যাটেরিয়াল নিয়ে এসে শুরু করব কাজগুলি, কালকে পরশুদিন আবার বৃষ্টি হয়ে সব ভাসিয়ে নিয়ে যাবে, এগুলো কিন্তু আপনাদের টাকাগুলি ভেসে চলে যাবে। ওনারা তখন কি বলেছেন, না আমরা একটু কষ্ট করব কিছুদিন, বৃষ্টি বন্ধ হোক, তারপর আপনি কাজ শুরু করেন। কাজে বাস্তবতার মধ্যে থেকে তো আপনার এই বাস্তবতা যেমন আছে, আপনি যদি মালিবাগ থেকে রামপুরাই টেলিভিশন স্টুডিওতে আসেন, রাস্তাটা দেখবেন যে কি জঘন্য রকমের একা ওদিক দিয়ে আসলাম, হ্যাঁ একা বাঁকা। না ট্রু। এই না, জিনিসটা হচ্ছে কি, যেটা বলতে যাচ্ছি যে আমাদের যে প্রবলেম আইডেন্টিফিকেশনের যে অ্যাপ্রোচ এন্ড প্রসেস, সেটা হবে সুনির্দিষ্টভাবে কোথায় কোথায় সমস্যা। এটাকে আমরা অনেক সময় জেনারেলাইজ করে ফেলি, বেশ কিছু বিষয়কে একসাথে মিলে মিশে এমন ভাবে একটা হাইপ ক্রিয়েট করি অ্যাজ ইফ সবকিছুতেই ব্যর্থতার একটা চিহ্ন। সেইখানে আমার আপত্তির কথাটা বলছি, আমি সেখানে বাস্তবতার নিরিখে এই বিচার বিশ্লেষণগুলি করতে বলছি, যৌক্তিক মাপকাঠিতে এগুলোকে দেখার বিষয়গুলি আছে, সেটাই বলছিলাম। যে প্রসঙ্গে আমরা প্রথম শুরু করেছিলাম, যে আপনি লক্ষ্য করে দেখবেন যে পৃথিবীর অন্যান্য অঞ্চল যেমন আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, এমনকি পূর্ব এশিয়া, লাতিন আমেরিকাতেও আপনার ট্রানজিটকে যেভাবে অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা হয়েছে, আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সে ব্যবহৃত হয়নি।
এটা হচ্ছে ব্যর্থতা। প্রচন্ড এবং রকম। যেটা দিয়ে শুরু করেছিলাম যে ট্রানজিট নিয়ে যে অনেক কথা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং নানান বিজ্ঞজনরাও নানান রকম অভিমত দিয়েছেন এবং এই ট্রানজিটের এই বিষয়গুলো তো আজকে নতুন না, দীর্ঘদিন যাবত একেবারেই আলোচনা না, হয়ে আসছে। একেবারেই না। আপনি যদি শুরু করেন যে যে কথাগুলো বলা হয় প্রায় যে সরকার অতি দ্রুত ভারতকে ট্রানজিট দিতে যাচ্ছে, বিষয়টা একেবারে সত্য নয়। এটি সঠিক তথ্য উপাত্ত না জানার অভাবে কেউ কেউ বলতে পারেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলতে পারেন। আপনি যে বিষয়টি বললেন আমি একটি ছোট্ট তথ্য দিই। শুরুতে যেটি বললেন যে পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণ আছে। দেখুন, মজার ব্যাপারটা হচ্ছে যে পশ্চিম এশিয়ার যে দেশগুলি আছে তাদের মধ্যে যে আন্তদেশীয় যে বাণিজ্যের যে বিষয়টি, সেই বিষয়টি সেটি হচ্ছে আপনার বাণিজ্যের হার 9.7%। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলি তাদের মধ্যে আন্তদেশীয় বাণিজ্যের হার 12.3%। পূর্ব এশিয়ার যে দেশগুলি আছে তাদের মধ্যে বাণিজ্যের হার 31.6%। অথচ আমাদের যে সাব এশিয়ার যে দেশগুলি এখানে আমাদের আন্তদেশীয় বাণিজ্যের হার মাত্র 5.3%। অথচ আপনি জিডিপি গ্রোথ রেট যদি দেখেন ওই দেশগুলির চাইতে এইখানে যে দেশগুলি ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, অন অ্যান অ্যাভারেজ এখানে জিডিপি প্রবৃদ্ধির হার অনেক বেশি। তাহলে আমরা যে বোকামিটা করছি নিজেদের মধ্যে আন্তদেশীয় বাণিজ্য থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রেখে আমরা কিন্তু আমাদের নিজেদের ক্ষতিটা করছি। ট্রানজিট নিয়ে একটি সহজ করে আমি একটি বিষয় বলতে চাই। অনেকে এভাবে বলেন যে ট্রানজিটটা আমরা ভারতকে দিচ্ছি, এর বিনিময়ে আমরা ভারতের কাছে কি পাবো। আমি মনে করি এখানে দৃষ্টিভঙ্গির একটা সমস্যা আছে। সমস্যাটা এখানে যে আমি কোনো দেশকে ট্রানজিট দিচ্ছি না, কোন দেশকে তার জন্য কোনো কিছু দিচ্ছি, ওই দেশের প্রয়োজনে করছি, ওই আমার দেশের প্রয়োজনেই আমি করছি। এক্স্যাক্টলি। এবং পৃথিবীর কোন দেশ ট্রানজিট এই কারণে দেয় না, অন্য কারোর প্রয়োজনে। আমার একটা ভৌগোলিক অবস্থানগত সুবিধা আছে, সেই সুবিধাটাকে আমি ব্যবহার করছি, এখানে ক্যাপিটালাইজ করছি, সেটাকে আমি ইনভেস্ট করছি কেন? আমার নিজের অর্থনৈতিক উন্নয়নের জন্য। আজকে আমার দেশের যে ভৌগোলিক অবস্থানগত সুবিধা তার উপরে ভারতের বাণিজ্য প্রসারের জন্য আমার উপর নির্ভরশীল হতে হয়, নেপালের তার বাণিজ্য প্রসারের জন্য আমার উপর নির্ভরশীল হতে হয়, ভুটানের তার বাণিজ্য প্রসারের জন্য আমার উপর নির্ভরশীল হতে হয়। কিছু সার্ভিস আছে যেগুলো আমরা এই দেশগুলোর কাছে সেল করতে পারি এবং সেল করে আমার অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারি। পৃথিবীর অন্য কোনো দেশ এই সার্ভিসগুলি কেনার ব্যাপারে আগ্রহ দেখাবে না। এই তিনটি দেশই এই সার্ভিসগুলির মার্কেট বা ক্রেতা। পৃথিবীর অন্য কোনো দেশ কিন্তু ক্রেতা নয়। কাজে এই ক্রেতাদের কাছে আমি সেই সার্ভিসগুলি সেল করব, সেবাগুলি আমি রপ্তানি করব। এই যে দেখুন, আমরা বলতে বলতে পাগল হয়ে যাই যে ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি। অবশ্যই বাণিজ্য ঘাটতি আছে, ট্রু। কিন্তু আপনি বাণিজ্য ঘাটতিটা কেন হয়? তার মানে আমি ভারতের কাছ থেকে ইম্পোর্ট করি বেশি, এক্সপোর্ট করি কম। কিন্তু আমার যে সেবার এক্সপোর্ট করার সুযোগটি আছে ট্রানজিটের মাধ্যমে, সেই সেবাটি আমি রপ্তানি কেন করব না? তাহলে আমি যদি করি তাহলে কিন্তু বাণিজ্য ঘাটতি কমে আসে। বাণিজ্য ঘাটতির কথা যে বললেন, আমি একটু পুরনো দিনের পত্রিকার কাটিং আমার কাছে আছে। 1980 সালে 21শে জানুয়ারি দা হিন্দু পত্রিকায় থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি। জিয়াউর রহমান সাহেব ইউনিডোর সম্মেলনে গিয়েছিলেন ভারতে 1980 সালের 21শে জানুয়ারি। তিনি সাক্ষাৎকারে বলছেন, ফারাক্কাবাদ ভারতের আভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে বাংলাদেশে কিছু বলার নাই। বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে জিয়াউর রহমান বলেন, ভারত বড় দেশ, তাই বাণিজ্য ঘাটতি স্বাভাবিক। বাণিজ্য ঘাটতিতে হয় কেন? আমরা ইম্পোর্ট বেশি করি। এই যে রাজনীতির কথাগুলো যখন এসে যায় তখন 1980 সালের 21শে জানুয়ারি যারা এই কথাগুলো আজকে বলবার চেষ্টা করে, আপনি লক্ষ্য করে দেখবেন যে 1991 সালে ফ্লাড অ্যাকশন প্ল্যান, যেটা বিশ্বব্যাংক যখন এটা সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে তৎকালীন মানে বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বের সরকারে, আপনার ঠিক মনে পড়বে, এবং বাংলাদেশ সরকারের কাছে পেশ করা হলে সমীক্ষা প্রতিবেদনে সিলেট অঞ্চলে বন্যা ঠেকানোর জন্য বলা হলো যে টিপাই মুখে বাঁধ নির্মাণ করা দরকার। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এবং মজার ব্যাপার, ওই মন্ত্রিপরিষদের 7ম বৈঠকে কিন্তু এটা অনুমোদন করা হয়। অ্যাবসলিউটলি। এগুলো সবকিছু ডকুমেন্ট কিন্তু সব আছে মানুষের কাছে এবং ইন্টারনেটে গেলেও কিন্তু অনেকে পাবেন। একটু মজার তথ্য দিই আপনাকে। ফ্লাড অ্যাকশন প্ল্যানের যে সমীক্ষা এবং তার রিপোর্ট, এইটা ওয়ার্ল্ড ব্যাংক ইনিশিয়ালি এটা ফান্ড করে। তার প্রত্যেকটি পয়সা সুদে আসলে বাংলাদেশ সরকারকে পরিশোধ করতে হচ্ছে। কাজে বাংলাদেশের মানুষের পয়সা দিয়ে কিন্তু এই সমীক্ষা করা হয়েছে। সেই সমীক্ষার রিপোর্টে টিপাইমুখ শিরোনামে একটি চ্যাপ্টার আছে, একটি অংশ আছে, সেখানে আপনি পড়ে দেখেন যেটি আপনি বললেন সেটা হচ্ছে। কাজে বিষয়টা হচ্ছে কিছু বিষয় নিয়ে, এবং আপনি শুধু 1976 সালে
আপনি একটু আপনার রিকল করে দেখেন কারা তখন ক্ষমতায় ছিল। 1976 সালে জয়েন্ট রিভার কমিশনের একটি মিটিং, সেই মিটিং এর মিনিটসটা এখনো পাবেন আপনি। সেখানে টিপাইমুখ সম্বন্ধে কি বলা হয়েছে, আরো দ্রুত এগিয়ে যাওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তখন কারা ছিল ক্ষমতায়? 2004 সালে আমি আসি ট্রানজিট প্রসঙ্গে। 2004 সালে যে সার্ক সম্মেলনটা হলো ইসলামাবাদে, সম্ভবত এটি ইসলামাবাদে হয়েছিল, তখন ট্রানজিট বিষয়টি নিয়ে নীতিগত একটি অনুমোদন দিয়ে দেওয়া হয় এবং 2006 এসে এই বিষয়টি নিয়ে বলা হলো এটি কিনা আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য সার্ক সেক্রেটারিয়েটকে দায়িত্ব দেওয়া হয় যে কাঠামোগত বিষয়গুলি কেমন হবে, আরো এগিয়ে যাওয়ার সাথে এসে আরেকটি যেটি করা হলো যে ঘোষণামূলক পর্ব থেকে বের হয়ে এসে এবার বাস্তবায়নমূলক পর্বে যাওয়ার জন্য জোর দিল এদেশে। এখন এটি রিজিওনাল হতে পারে, সাব রিজিওনাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। আমরা বলছি এটা ডিপেন্ড করবে তার পোটেনশিয়ালের উপরে। এখানে সবচেয়ে ভালো হয় যেটা যদি সাব রিজিওনাল হয়, সেটা হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, এই 4টা দেশ কেন্দ্রিক যে ট্রানজিটের বিষয়টি আমরা বলছি। এবং এই ট্রানজিটটি বাংলাদেশ তার নিজের স্বার্থে দিতে হবে, যে জিনিসটা আমি বারবার বলার চেষ্টা করছি। এখানে দেখেন আরো কিছু, আমি আপনার বলি আপনার কথা প্রসঙ্গে, আমার হাতে যে এটা যে ট্রেড এগ্রিমেন্ট, আপনি লক্ষ্য করে দেখবেন, দর্শক নিশ্চয়ই দেখছে, এই ট্রেড এগ্রিমেন্ট থেকে আমি ইন্টারনেট থেকে নিয়েছি। ট্রেড এগ্রিমেন্ট বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, এটা কবে হয়েছে? 2006 সালে 21 মার্চ। নিচে কে কে স্বাক্ষর করেছে? জনাব সাইফুর রহমান এন্ড কমনওয়েলথ। আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি আর্টিকেল 7 না আর্টিকেল 8 আমি পড়ছি। The two governments agree to make mutually beneficial agreements for the use of their waterways, roadways and railways for commerce between the two countries, for passes of goods between two places in one country through the territory of others. অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি এগুলো কিন্তু সবসময় হয়ে এসছে, আর এগুলোকে ডকুমেন্ট করা যায় যে সবসময় হয়ে এসছে। আপনি দেখেন না, এই যে আপনি এই যদি বললেন যে এটা স্পষ্ট করা আছে সাইফুর রহমান যে চুক্তি করে এসেছে, সেই চুক্তির মধ্যে স্পষ্ট করা আছে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, যেটা আপনার এই তার মানে এখানেই বলা আছে ভারতের এক জায়গা থেকে আরেক জায়গায় যে পণ্য যাবে বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে। এগুলো তো আছে। 2006 সালে 21 মার্চ এই চুক্তি স্বাক্ষর করে এসেছে সাইফুর রহমান। আপনার 47 এর আগে থেকে এই ধরনের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট এই সিস্টেমের আওতায় ট্রানজিট ছিল। ভারত আমাদের পানিপথ কিছু কিছু ব্যবহার করত। 65-এ সেটা আবার বন্ধ হয়ে গেল, যুদ্ধ হলো, পাক ভারত যুদ্ধ। 72 সালে আবার আমরা নতুন করে সাইন করলাম, এবং এই যে করলাম যে সাইন নতুন করে, সেটি কিন্তু এখন পর্যন্ত আছে, বারে বারে এক্সটেন্ডেড হয়েছে। সে জিয়াউর রহমানের সময় বলেন, তারপরে খালেদা জিয়ার সময় বলেন, বা পরবর্তীতে। এটি কিন্তু ভারত কিন্তু আমাদের ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট এই সিস্টেমের মধ্যে ট্রানজিট সবসময় পেয়ে আসছে, এখনো আসছে। আবার আপনার উল্লেখ করি, আপনার সুবিধা হবে। 1992 সালে টাইমস অফ ইন্ডিয়াতে রিপোর্ট হয়েছে যে ভারত সফরে গিয়েছিলেন তৎকালীন মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, যোগাযোগ মন্ত্রী। এই সফরের যৌথ ঘোষণায় ভারতের পণ্য সরবরাহ সুবিধা দিতে বাংলাদেশের উপর দিয়ে পণ্য পরিবহনের সুযোগ দেওয়ার কথা বলা হয়। না, অবশ্যই এই বিষয়গুলি তো সবসময় হয়ে আসছে, কিন্তু হয় কি আমরা এই ডকুমেন্টস গুলি হয় জানি না, এবং আমরা যার কারণে না জানা থেকে এই কথাগুলি উঠে আসে যে তড়িঘড়ি করে হচ্ছে। কিন্তু এটা তড়িঘড়ি করে হওয়ার প্রশ্ন না, কিন্তু বিভিন্ন পর্যায়ে আমরা এগিয়েছি এই বিষয়গুলি নিয়ে। কতবার বিভিন্ন গভর্নমেন্টের আন্ডারে বিভিন্ন প্রোটোকল সাইন করা হয়েছে, করে কিন্তু আমরা এগিয়েছি, এসে একটা পর্যায়ে এসেছি। এবং আজকে যদি আওয়ামী লীগ গভর্নমেন্ট ট্রানজিট চুক্তি সই করে, এটা বিশ্বাস করেন যে কালকে থেকে এই বিষয়টি পুরোপুরি হয়ে যাবে না, যাওয়ার সম্ভাবনা নেই, এটা অসম্ভব। কারণ কি, সেটিও কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে এগোতে হবে, কারণ আমাদের সেই অবকাঠামো নেই। এটা বলা হচ্ছে কেন? এটা যে সরকারের কোনো পর্যায়ে কোনো আলোচনা হয়নি, আমরা কেউ কিছু জানি না, এটি একেবারেই সত্যি নয়। এর কারণ আমি বলছি আপনাকে, সার্ক সম্মেলনগুলোতে যে চার্টারগুলি আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে ডেভেলপমেন্টগুলি এবং যে বিষয়গুলি অনুমোদন করা হচ্ছে শীর্ষ পর্যায় থেকে, তাহলে আপনি দেখবেন যে এই বিষয়গুলি আছে। এবং শুধু সেটি নয়, আপনাকে আরেকটি ছোট্ট তথ্য দিতে চাই আমি। গত বছরে 2010-এর আপনার এডিবি একটি ফান্ড করছে, একটি ট্রানজিট বিষয় নিয়ে একটি গবেষণাকে ফান্ড করছে, যেখানে এডিবিকে বলা হয়েছে যে আমাদের বাণিজ্য মন্ত্রী 2010-এর 20 মে, আমি স্পেসিফিক ডেটটা বলি, বলা হয়েছে যে তোমরা, এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে যে তোমরা এই প্রতিবেদনটি উপস্থাপন করো, এবং বাণিজ্য মন্ত্রণালয়ে সেই কাজটি করা হয়েছে, এবং আন্তঃ মন্ত্রণালয়ের একটি সভায় করা হয়েছে। কাজে এটি কিন্তু হবে বিটুইন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং ইন্ডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়। এটাকে ফ্যাসিলিটেট করবে কিন্তু
পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি করছে, এবং আমরা জানি পুরো বিষয়টিকে কোঅর্ডিনেট করছেন ডক্টর মশিউর রহমান, যিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, এবং আমরা জানি কিছু ছোট ছোট কোর কমিটি করা হয়েছে যারা বেসিক কাঠামোগত স্ট্রাকচারগুলি নিয়ে কাজ করছেন। ট্যারিফ কমিশনের আন্ডারে কিছু কমিটি আছে, কাজে এগুলো সবকিছু কিন্তু ওপেন। আমার কথা হচ্ছে না, যে এখানে আবার বলা হয় যে আমাদের লাভটা কি, আমরা কিভাবে বুঝবো? দেখুন, গবেষণা হচ্ছে কোথায়? দেখেন আমি এখানে আপনাকে স্পেসিফিক তথ্য মানে দিই। কোনো গবেষণা হয়েছে কিনা এই সমস্ত কিন্তু বলা হচ্ছে। অবশ্যই আপনাকে আমি বলি, এই সিপিডি এই গবেষণার মধ্যে ছিল, সিপিডি এবং সাসেপ হচ্ছে সাউথ এশিয়ান সেন্টার ফর পলিসি স্টাডি, যেটি কাঠমান্ডুতে অবস্থিত, এবং তাদের পূর্ণাঙ্গ একটি গবেষণা তারা করেছে, এবং সেই গবেষণা থেকে দেখা গেছে যে বাংলাদেশে সুনির্দিষ্টভাবে শুধু ট্রানজিট ফিজ আকারে আমরা $1 বিলিয়ন আমাদের লাভ হবে প্রত্যেক বছর। নট অনলি দিস, এই ট্রানজিটটা এই মুহূর্তে যদি আমরা পারমিশন দিই, আমরা তার টোটাল পোটেনশিয়ালের 10% বেশি নিতে পারবো না, কারণ আমাদের অবকাঠামো নাই। কিন্তু আমরা যদি এই ট্রানজিটে যাই, তাহলে WTOর কিছু কনসেশনাল লোনস আমরা পাবো। ভারত থেকে আমরা $1 বিলিয়ন লোন একটা অলরেডি পেয়েছি। তখন হবে কি, আমরা যে ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করবো, অনেকে বোকামি করে বলে ভারতের কাছ থেকে আমরা লোন নিয়েছি, সেই লোন নিয়ে যে রাস্তাঘাট বানাবো, ভারতের ট্রাকই তো চলবে, সেই লোন আমরা শোধ করবো কেন? বাট খুব বোকার মতন কথা, কারণ আমরা কিন্তু আমার দেশের ভিতরে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করছি, এবং এই ইনফ্রাস্ট্রাকচার আমার দেশের মানুষ, আমার দেশে এন্টারপ্রেনার, আমার দেশের ব্যবসায়ীরা ব্যবহার করবে। 90% আমরা ব্যবহার করবো, 10% হয়তো নেপাল, ভুটান এবং ভারতের তাদের মালামাল এই রাস্তার উপর দিয়ে যাবে, কিন্তু তার বিনিময়ে আমরা বড় অঙ্কের ফিজ নিচ্ছি। এবং শুধু তাই না, আপনি দেখেন ম্যাসিভ এমপ্লয়মেন্ট জেনারেটেড হবে এই কাজে ফলশ্রুতিতে। আপনার ট্রান্সপোর্ট সেক্টর বুম করবে, ব্যাংকিং সেক্টর বুম করবে, হোটেল সেক্টর বুম করবে, এবং বিভিন্নভাবে ইকোনমিক বেনিফিট বাংলাদেশ এখান থেকে পাবে। কাজে এই জায়গাগুলি যারা বলছে বাংলাদেশের লাভটা কি বা লাভ নাই, তারা সঠিক কথা বলছেন না। এবং সুনির্দিষ্টভাবে গবেষণা আছে, এবং গবেষণার রিপোর্টগুলো আছে, এবং এগুলো বিভিন্ন পর্যায়ে পাবলিক করা আছে, জানতে চাইলেই জানা যাবে। কাজে যারা জানেন না তারা হয়তো ভুল করে এই কথাগুলি বলছেন। এবং আপনাকে একটা ছোট্ট কথা বলতে চাই এই প্রসঙ্গে, আমরা $1 বিলিয়ন যে লোনটা ইনিশিয়ালি ভারতের কাছ থেকে পাওয়ার কথা আমাদের, এবং সেখানে 14টি প্রজেক্টের কথা বলা হয়েছে, যে প্রজেক্টগুলোতে এই টাকাগুলি খরচ হবে। এবং এই প্রজেক্টের বেশিরভাগ প্রজেক্ট, মজার ব্যাপার হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান অফ ঢাকা সিটি, যেটা আমাদের মহাপরিকল্পনা আছে ঢাকা সিটিকে ঘিরে, এবং আমাদের যে আপনার রেলওয়েকে নিয়ে যে মহাপরিকল্পনা অলরেডি আছে বাংলাদেশে, এবং বিভিন্ন আদার মহাপরিকল্পনা যেগুলি আছে, আপনার পানিপথগুলোকে নিয়ে যে মহাপরিকল্পনাগুলি আছে, সেই মহাপরিকল্পনাগুলোর অন্তর্গত সব প্রজেক্ট যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো এই টাকাগুলি খরচ করে। তো সেই মহাপরিকল্পনাগুলো যে অলরেডি নেওয়া হয়েছিল, এগুলো তো আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্যই নেওয়া হয়েছিল, এবং আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। তার ফলশ্রুতিতে একটা বড় সুবিধা হবে কি, আমাদের দেশের যারা উদ্যোক্তা, যারা বিজনেসম্যান, তাদের ট্রেড ট্রানজাকশন কস্ট কমে যাবে, তারা অনেক বেশি এফিশিয়েন্ট অ্যান্ড কম্পিটিটিভ হবে। তখন তার ইন্ডিয়ান বিজনেসম্যানদের সাথে কম্পিট করে তাদেরকে ডিফিট করার একটা সুযোগ তৈরি হবে, মানে আপনার সক্ষমতার জায়গাও কিন্তু সক্ষমতার জায়গা তৈরি হবে বিশেষভাবে। আচ্ছা দর্শক, আমরা জনাব আরাফাত, এই নিয়ে আলোচনা করতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন। একটা বিষয় যে আমরা যে বন্দর ব্যবহারের যে ব্যাপারটি, এটা সারা পৃথিবীতে, সিঙ্গাপুর বলেন, হংকং বলেন, এবং আপনি যদি সেই রটারডাম নেদারল্যান্ডের যে এটা বলেন, এটা কিন্তু তারা এই অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছে কিন্তু এই বন্দরকে ব্যবহার করে। দেখুন এখানে খুব সংক্ষেপে এই বন্দর সংক্ষেপে আমি বলি, আমাদের যে মোংলা পোর্টটা, এটা 20% আমরা ইউটিলাইজ করি, 80% কিন্তু ইউটিলাইজ করি না। তাহলে কি আমাদের লস হচ্ছে না? এবং চট্টগ্রাম পোর্টের 40% আন্ডার ইউটিলাইজড। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এত কনজেশন হয় কেন? সেটি কিন্তু তার ক্যাপাসিটির জন্য না, সেটা ম্যানেজমেন্টের। এক্স্যাক্টলি। এই যে দেখুন ট্রানজিট যে তড়িঘড়ি হচ্ছে না, সেটির প্রমাণ হিসেবে আমি বলি আপনাকে, এই রিপোর্টটি কিন্তু এটা প্রমাণ। এখানে আমরা বলছি যে আমরা ট্রানজিট ফ্যাসিলিটি দিলেও আগামী 5 বছরের মধ্যে 10% বেশি ট্রাফিক চলার কোনো সুযোগ নেই। কাজে এই গভর্নমেন্টও এটি করবেন না। আমরা আগে ফ্যাসিলিটিগুলি ডেভেলপ করবো গ্র্যাজুয়ালি, এবং গ্র্যাজুয়ালি ট্রানজিটের পোটেনশিয়ালগুলোকে ক্যাপচার করতে থাকবো। বন্দর এখন দেওয়ার সুযোগ নেই, আমরা ফিক্স করবো ম্যানেজমেন্ট সমস্যা। মোংলা পোর্টে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবো, এগুলো করতে হবে, তারপরে না আমরা গ্র্যাজুয়ালি যাব। কিন্তু ট্রানজিটের এই চুক্তির আওতার মধ্যে গেলেই তখন আমরা ইনভেস্টমেন্টগুলি করার জন্য বিভিন্ন লোন পাওয়ার সুবিধা হবে আমাদের জন্য। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে তিস্তার পানি বন্টন নিয়ে যে কথা, আপনি যদি এক কথায়
এটার উত্তর দেন। না, সেটি নিয়ে তো পানি বন্টন বিষয়টি তো আমাদের দুই দেশের মধ্যে একটা বড় ইস্যু, এবং এটা নিয়ে যে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট হচ্ছে এবং আমরা কিন্তু আমাদের ন্যায্য হিসেবে নিয়ে ছাড়ছি। গঙ্গার ক্ষেত্রে সেটি হচ্ছে এবং তিস্তার ক্ষেত্রে একটি চমৎকার চুক্তি হতে যাচ্ছে বলে আমি যতটুকু জানি। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে যে অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকাল